মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমি এই সংসদে যে প্রস্তাবনাটি উত্থাপন করতে যাচ্ছি সেটি হলো, তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। কথাটি একেবারেই সত্য মাননীয় স্পিকার। প্রথমে গুরুত্বপূর্ণ প্রপঞ্চগুলোর সংজ্ঞায়ন করে, তরুণ বলতে আমরা বোঝাচ্ছি 18 থেকে 35 বছর বয়সের ব্যক্তিদের। আমরা আমাদের আজকের ডিবেটের মূল বিষয়টি বলতে বোঝাচ্ছি, আজকের তরুণ নেতা আগামীতে অভিজ্ঞ নেতায় পরিণত হবে। তরুণদের বৈশিষ্ট্য আমরা কিছু আলোচনা করে নেই। তরুণদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো হলো, তারা এনার্জেটিক, তাদের মধ্যে প্রচুর পরিমাণ উদ্যমী মনোভাব থাকে, তারা উদ্যমী, তারা সৃজনশীল, নতুন নতুন চিন্তা ভাবনা তারা উদ্ভাবন করতে পারে, তাদের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিভা, যে প্রতিভাগুলো বিকশিত হলে আমাদের দেশ, জাতি এবং আর্থসামাজিক অনেক উন্নয়ন সম্ভব। আমরা তরুণদেরকে দূরদর্শী মনে করি, অর্থাৎ তারা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে তারা তাদের নতুন নতুন সৃজনশীলতাকে সামনে নিয়ে আসে। নেতৃত্ব নেতৃত্ব বলতে আমরা বোঝাচ্ছি অবশ্যই যোগ্য একজন মানুষ, যিনি আর্থসামাজিক বা বিভিন্ন প্রেক্ষাপটে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এ থাকবেন তিনি। অভিজ্ঞ নেতাদের দিক নির্দেশনাকে কাজে লাগিয়ে নিজের সৃজনশীলতা, নিজের উদ্ভাবনী শক্তি, নিজের বিনিয়োগ ক্ষমতা, নিজের কর্মসংস্থান সৃষ্টি, এই বিষয়গুলোই তরুণ নেতৃত্বের বৈশিষ্ট্য। তরুণদের একটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে, বিধায় সৃজনশীলতা গুলো তরুণদের মাঝে সবচেয়ে বেশি বেরিয়ে আসে। নবযৌবন, নবসিদ্ধান্ত, দূরদর্শিতা সম্পন্ন একটি নেতৃত্ব দিয়ে থাকে তরুণরা। তাদের মাঝে থাকে উদ্যম, আত্মপ্রত্যয় এবং এনার্জি। এরপর আমরা সংজ্ঞায়নে আসছি উন্নয়নের। উন্নয়ন বলতে আমরা আর্থসামাজিক এবং রাজনৈতিক এবং সকল ক্ষেত্রের উন্নয়নকে বোঝাচ্ছি। আমরা এখানে তিনটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। একটি হলো আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্র, দ্বিতীয়টি শিক্ষা ক্ষেত্র এবং তৃতীয়টি হলো স্বাস্থ্য বা চিকিৎসা ক্ষেত্র। আমরা আজকে যেই লক্ষ্যে ডিবেটটি করছি, অর্থাৎ আমাদের স্ট্যান্ড পয়েন্ট গুলো হলো, আজকের তরুণ নেতা আগামীর অভিজ্ঞ নেতা। তরুণ নেতারা এনার্জেটিক, তাদের মাঝ থেকে বেরিয়ে আসে নতুন নতুন উদ্ভাবনী শক্তি, চিন্তা শক্তি। তারা হলেন আপ টু ডেট, অর্থাৎ হাল নাগাদ ক্ষমতা সম্পন্ন। তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তাদের রয়েছে দীর্ঘমেয়াদী উন্নয়ন করার পরিকল্পনা। তারা আহ, অভিজ্ঞ হতে হতে তারা আরো বেশি উন্নয়ন করতে পারবেন বা সে ক্ষমতা তাদের আছে। আমরা আজকের ডিবেটটিতে পলিসি মেকিং এ যাব না, বরং আমরা প্রিন্সিপাল বেসড একটি কম্পারেটিভ ডিবেট করব। আমরা আমাদের ওয়ার্ল্ডে অভিজ্ঞ নেতৃত্বকে সম্পূর্ণরূপে বাদ দিচ্ছি না। আমরা বর্তমানে জানি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তরুণ নেতাদের কোনো স্থান নেই, তাদের জায়গায় রয়েছে অভিজ্ঞ নেতা। আমরা মানি, আমরা অভিজ্ঞতাকে দাম দিই, কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি যোগ্য তরুণ নেতৃত্বের একটা গুরুত্ব রয়েছে। অভিজ্ঞ নেতৃত্ব রা কখনোই ঝুঁকি নেওয়ার প্রবণতা রাখে না। তাদের মাঝে সবসময় সেফ খেলার একটা বৈশিষ্ট্য দেখা যায়। আমাদের তরুণ নেতারা, আমরা সবসময় জানি যে যে কোনো ধরনের ব্যবসা হোক, যে কোনো ধরনের উদ্যোগ হোক, ঝুঁকি নিতে হয়। ঝুঁকি না নিলে পরবর্তীকালে অনেক কিছু উদ্ভাবন করা যায় না। এই জন্য আমরা আমাদের ব্যবস্থাতে তরুণ নেতাদের অংশগ্রহণের ব্যবস্থাতে করে যাচ্ছি, যাতে তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নেওয়ার মাধ্যমে নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারেন। আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি মুক্তিযুদ্ধের কথা এবং পরবর্তী ঘটনা প্রবাহের কথা। মুক্তিযুদ্ধের সময় এত বড় সিদ্ধান্ত নেওয়া কেবলমাত্র তরুণ নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছিল। একটি গৃহযুদ্ধের মাধ্যমে একটি নতুন বা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এত বড় একটি চিন্তা, এত বড় একটি ঝুঁকি নেওয়ার প্রবণতা অবশ্য অভিজ্ঞ নেতাদের ছিল না। তরুণ নেতারাই সামনে এসেছিলেন। তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন এবং পরবর্তীকালে তারাই একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ভূমিকা পারে। তরুণরা থাকলে গতি ধীর হয়ে যাচ্ছে, এটা কখনোই মনে করা যায় না। আমরা তরুণদের অ্যাড করব শুধু, আমরা কথা ভার্সেস তরুণ নেতৃত্ব, এই ভিতরে একটি প্রগতিশীল, যেখানে আমরা অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বদেরকে অ্যাড করছি মাত্র। আমরা জানি বর্তমান বাংলাদেশে আইটি সেক্টর অনেক বেশি উন্নত, অনেক বেশি উন্নয়নের মূলে রয়েছে তরুণ নেতৃত্ব। তরুণরা এই প্রযুক্তিগত বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে, ফলে দেখা যায় যে তারা এই প্রযুক্তিগত বিষয়গুলোতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা অবশ্যই জানি
জানি সারা বিশ্বে বর্তমানে আইটি এই ব্যাপারটির কতটা গুরুত্ব রয়েছে। আমরা জানি পাঠাও এর কথা, আরো অনেকগুলো অনলাইন বেসড ভিত্তিক শপিং বা এ ধরনের অনেকগুলো প্রতিষ্ঠানের নাম জানি যেগুলো বর্তমানে আমাদেরকে অনেক বেশি উপকারী একটি পর্যায়ে নিয়ে যেতে পারছে, যা অবশ্যই তরুণ নেতৃত্বেরই ফল। অতএব আমরা বলতে পারি এই যে তরুণ নেতৃত্ব, এটা আমাদের গতি ধীর করে না, অবশ্যই উন্নয়নের গতি দ্রুত করে নিয়ে যায়। আর আমরা বার্ডেন অফ প্রুফ দিচ্ছি তাদেরকে যে তারা তরুণ নেতৃত্ব যে উন্নয়নের গতি ধীর করে সেটা তাদের দেখিয়ে যেতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। টাইম শেষ। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বিরোধী দল থেকে 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম পাবে, তারা কি নেবেন না সরাসরি বক্তব্য যাবে? হ্যালো, কুমিল্লা মেডিকেল কলেজ প্রহেলিকা কিছু বলুন। কুমিল্লা মেডিকেল কলেজের বন্ধুরা কি শুনতে পাচ্ছেন? কুমিল্লা মেডিকেল কলেজ প্রহেলিকা, প্লিজ রেসপন্স। নেটে কোনো সমস্যা করতেছে মনে হয় ভাইয়া, একটু টাইম দিয়ে দরকার আমরা। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ওকে, জি ভাই। কুমিল্লা মেডিকেল কলেজ প্রহেলিকা, প্লিজ রেসপন্স। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেত্রীর বাসায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে উনি নেটের সংযোগ পাচ্ছেন না, তাই উনি কিছু সময়ের জন্য প্রার্থনা করেছেন। জি, সময় দেওয়া হলো। কুমিল্লা মেডিকেল কলেজ প্রহেলিকার তো 3 জনকেই কানেক্টেড দেখাচ্ছে। হ্যালো, মাননীয় সামিন, স্পিকার, সামিন হ্যাঁ আপনি কি হ্যাঁ আছেন একটু? হ্যাঁ, সামিন শুনতে ভাই, পাচ্ছি। আপনাকে একটু আসলে এটা জানাচ্ছি যে আমাদের যে প্রথম বক্তা কামরুন্নাথ চৌধুরী আর কি, তো ওর কাছে আসলে কারেন্ট চলে যাওয়ার কারণে আসলে ওর ঠিক আছে, ওর ঠিক আছে, কিন্তু আসলে খুব স্লো স্পিড সামি আছে, আহমেদ, বুঝছেন? আপনার মাইকে ডিস্টার্ব করতেছে, একটু ক্লিয়ার করে বলবেন। আচ্ছা 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 আচ্ছা, অবভিয়াসলি। শোনা যাচ্ছে সামিন সাহেব? না, ডিস্টার্ব হ্যালো, করতেছে, কথা কেটে যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো। এখন ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে কি, ও নেট অন করেছে, এবং সমস্যা হচ্ছে কি ওই যে পরিমাণ স্পিড আপনারা এই ফোনটাতে জন্য পাচ্ছেন, মানে ওর নেট নাকি আর এইচ এর ভিতরে আসছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, একটু সময় দেন ভাই, জাস্ট জি আমরা আসলে আমরা কিছু আমরা ডিম সিরিজ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি এবং আমাদের মাননীয় জাজের থেকে চেয়ে নিচ্ছি, ওনার জন্য আমরা অপেক্ষা করছি।
শুনতে পাচ্ছি। জি, মাননীয় স্পিকার, আমাদের দলের বিরোধী দলীয় নেত্রী যেহেতু সংযোগে একটু সমস্যা হচ্ছে, তাই সময় স্বল্পতার কারণে আমরা কি স্পিকার বক্তাদের চেঞ্জ করতে পারি? জি, আপনারা করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এবং আচ্ছা, উনি তা- যদি না পারে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আয়রন ম্যান করতে পারেন। আচ্ছা, সেই এর মধ্যে ক্ষেত্রে যদি ঠিক না যে হয় কোনো তাহলে আমরা আয়রন ম্যানের অপশন আপাতত যেহেতু আমরা শুরু করি। যে আপনারা শুরু করতে পারেন। জি। তার আগে আমি একটু আমাদের ডিএমসি ডিসি বন্ধুদের কাছে যেতে চাই যে তাদের পক্ষ থেকে কোনো সমস্যা আছে। না না ভাইয়া, সমস্যা নাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। জি, তাহলে বিরোধী দলীয় নেতা হিসেবে বক্তব্য আপনি যে কেউ দিতে পারেন। মাননীয় ধন্যবাদ বিরোধী মাননীয় দলীয় স্পিকার, নেতা। এই মহাসংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকের এই মহাসংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি হলো, তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে সরকার দলীয় প্রধানমন্ত্রী যে সংজ্ঞাটি দিয়ে গেছেন তা অত্যন্ত হতাশাজনক। তারা নিজেদের গ্রাউন্ডে বিতর্কটিকে রাখার জন্য সংজ্ঞায়নটিকে অত্যন্ত সংকীর্ণ করে তুলেছেন এবং সেখানে বিরোধী দলের জন্য বিতর্ক করার কোনো জায়গায় রাখেননি। যে মাননীয় স্পিকার, বিতর্ক করার স্বার্থে আমরা সরকারি দলে যে সংজ্ঞায়নটি দিয়েছে সেই সংজ্ঞায়নটিকে আমরা চ্যালেঞ্জ করছি স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দেখুন যে আজকে যে বিতর্কের বিষয়টি দেওয়া হয়, তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। উনি যে সংজ্ঞায়নটি দিয়েছেন সেটি হলো এরকম, যে তরুণ বলতে উনি 18 থেকে 35 বছরের ব্যক্তিদেরকে বোঝাচ্ছে যারা আজকের নেতারা আগামীতে অভিজ্ঞ নেতায় পরিণত হবে। এবং সেখানে তিনি প্রবীণ অভিজ্ঞ যারা আছেন তাদেরকেও সংযুক্ত করেছেন পরামর্শক হিসেবে। তাহলে মাননীয় স্পিকার, এখানে আসলে বিরোধী দল হিসেবে তাদের সংজ্ঞায়ন অনুযায়ী বিতর্ক করার কোনো জায়গাই থাকে না। তাই আমরা বরঞ্চ সংজ্ঞায়নে যদি তরুণ নেতৃত্বকে কোনো একটা সরকার দল হিসেবে তারা একটা প্যারালাল ডিবেট করতে চেয়েছিলেন, যেখানে তারা তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞতাকে সমান সমান প্রাধান্য দিতে চেয়েছেন। এক্ষেত্রে মাননীয় স্পিকার, আসলে আমাদের বিতর্ক করার যেহেতু জায়গায় থাকে না, তাই মাননীয় স্পিকার আমরা বলতে চাই, যদি এমন হতো যে তরুণ বলতে তারা যে বুঝিয়েছেন 18 থেকে 35 বছর ব্যক্তি, যে 18 থেকে 35 বছর মধ্যকার ব্যক্তি যারা পরবর্তীতে বর্তমানে নবীন নেতা হিসেবে পরবর্তীতে অভিজ্ঞ নেতায় পরিণত হবে, ঠিক আছে, তার কোনো সমস্যা নেই। এবং নেতৃত্বে যে সংজ্ঞা দিয়েছে তাও ঠিক আছে। বরঞ্চ তারা যদি প্যারালালি না করে তারুণ্যদেরকে প্রাধান্য দিতে, তাহলে বিরোধী দলের বিতর্ক করার একটা জায়গা থাকতো। অতএব মাননীয় স্পিকার, বিরোধী দল হিসেবে আমরা মনে করি তারা যে সংজ্ঞা দিয়েছে সেখানে কোনো বিতর্ক করার জায়গা নেই, সেই গ্রাউন্ড থেকে আমরা চ্যালেঞ্জ করছি। মাননীয় স্পিকার, যদি সংজ্ঞায়নে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হতো সেখানে একটা জায়গা থাকতো। দেখুন মাননীয় স্পিকার, যখন যখন তারা এই জায়গাটা থেকে বলছেন যে যখন তারা বলছেন যে তারা আহ, তরুণদের সাথে অভিজ্ঞদেরকে সমন্বয় করছেন, সেখানে আসলে এর বিকল্প কোনো আহ, এর বিকল্প কোনো পন্থা, বিকল্প কোনো সমাধান আছে বলে বিরোধী দল থেকে মনে হয় না। তাই এই জায়গাটা থেকে আমাদের বিতর্ক করার কোনো জায়গাই থাকে না। মাননীয় স্পিকার, সংজ্ঞায়নটা যদি এরকম হতো তাহলে সেই জায়গা থেকে আমরা বিতর্ক করতে পারতাম যে তারুণ্যরা প্রাধান্য পাবে নাকি অভিজ্ঞরা প্রাধান্য পাবে। দুইটা প্রজন্মের সমান্তরাল অংশগ্রহণ হলে সেখানে মাননীয় স্পিকার আমাদের যেহেতু বিতর্ক করার জায়গা থাকে না। তাই যদি তারা সংজ্ঞায়নে তাই যদি তারা সংজ্ঞায়নে আহ, আহ, তাদের 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 আহ, বিষয় অনুযায়ী তারা যদি তারুণ্যকে প্রাধান্য দিত, তবে সেই বিষয়টি বিতর্ক করার একটি জায়গা থাকতো। মাননীয় স্পিকার, আজকে যখন তারা হ্যালো জি, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কি শুনতে পাচ্ছেন?
টাইমটা পজ করে শামীম, দিচ্ছি ভাইয়া। জি, ওনার কথা জি। মনে হয় আমরা কেউই শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। গণিত অলিম্পিয়াডের উদাহরণটা যদি আমরা টানি তাহলে আমরা দেখতে পারি তানজিমা, সেখানে মাননীয় বিরোধী দলীয় নেতা, আমি একটু আপনাকে থেমে দিব। এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক প্রবলেম জনিত কারণে আমরা কিছু শুনতে পারিনি। সেই ক্ষেত্রে আপনি দুটি প্রজন্মের কথা বলছিলেন, সেখান থেকে যদি আবার শুরু করতেন তাহলে আমরা আমাদের জন্য সুবিধা হতো। আপনার এই দুটি প্রজন্মের পরে আসলে কি বলেছেন সেটা আসলে আমরা কেউ শুনিনি। আমি কি বুঝাতে পেরেছি? আপনি তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞদের কথা বলেছেন যে এখানে প্যারালাল না করে তারা যদি কোনটাকে প্রাধান্য দিবে, তারপর দুটি প্রজন্মের কথা এসেছিল। আপনি যদি সেখান থেকে শুরু করেন তাহলে আমাদের জন্য ভালো হবে এবং সময়টা আমরা ওখান থেকেই শুরু করবো আর কি। আজকে যদি মাননীয় স্পিকার আমরা সরকারি দলে থাকতাম তাহলে আমরা সেটাকে ঠিক আমরা সংজ্ঞানে তারুণ্যকে প্রাধান্য দিতাম। দেখুন মাননীয় স্পিকার, সেখানে সাফল্যের হার অনেক বেশি হচ্ছে। আজকে তথ্য প্রযুক্তি খাত যেটি হচ্ছে সেটা কিন্তু তরুণদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আজকে আজকে তথ্য প্রযুক্তি খাতে প্রবীণদের অংশগ্রহণ কিন্তু খুবই কম, কিন্তু তথ্য প্রযুক্তি হ্যালো, হ্যালো, আমি একটু থামিয়ে দিচ্ছি আবারও। বাংলাদেশের সমস্ত বা বাংলাদেশ সহ বাংলাদেশের প্রতিটি খাত নেটে প্রচুর সমস্যা হচ্ছে ভাইয়া। মাননীয় স্পিকার, যখন আমরা যখন দেখি যে বিভিন্ন আমাদের দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আর বিভিন্ন সমাজ সংস্কারমূলক যে আন্দোলনগুলো, সমাজ সংস্কারমূলক শামীম, আন্দোলনগুলো আপনি কি কিন্তু শুনতে পাচ্ছেন তার পুরো বক্তব্য? জি, শুনতে পাচ্ছি কিন্তু আমি টাইমটা অন হচ্ছে না। হ্যালো। আমার মনে হয় যে ওনার বক্তব্যটা, হ্যাঁ, তানজিমা, আপনার বক্তব্যটা আসলে নেটওয়ার্ক জনিত কারণে আমাদের কাছে ক্লিয়ার না। আমরা যতটুকু ক্লিয়ার শুনতে পেরেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। সেটা হচ্ছে যে তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞদের কথা বলেছিলেন, সেখানে প্যারালাল না করে যদি কোনটাকে প্রাধান্য দেওয়া হবে। তারপর আপনি দুটি প্রজন্মের কথা বলেছিলেন। তো আপনি যদি জি। এইখান থেকে আবার শুরু করেন তাহলে আমার জন্য ভালো হবে, যেহেতু আপনারা বিষয়টাকে চ্যালেঞ্জ করেছেন। এই পুরো বিষয়টা যদি আমার কাছে জি। বোধগম্য না হয় তাহলে কিন্তু আমি রেজাল্টটা দিতে পারবো না। জি, প্লিজ। আচ্ছা জি। আহ, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আসলে আমি বুঝতে পারছি না আপনারা কখন শুনছেন কখন শুনতে আপনার পাচ্ছেন না। কথা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনার কথা এখন শোনা যাচ্ছে। আপনি, আমি থেকে বললাম ওখান থেকে শুরু করেন, সময়টা ওখান থেকেই শুরু হবে। আপনাকে সময় দেওয়া হবে। আচ্ছা জি, থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, দেখুন আজকে তরুণ প্রজন্মই কিন্তু আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আজকে যে বাংলাদেশে বিভিন্ন সমাজ সংস্কারমূলক আন্দোলনগুলো হয়েছে, নিরাপদ সড়কের জন্য আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন, কোটা সংস্কারের জন্য যখন চাকরিতে কোটা সংস্কারের জন্য যখন আন্দোলনগুলো শুরু হয়েছিল, তখন সেই আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়েছিল মাননীয় স্পিকার তরুণরাই। বরঞ্চ প্রবীণরাই তরুণদের থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের পাশে এসে দাঁড়িয়েছিল। অর্থাৎ মাননীয় স্পিকার, আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি খাতে তরুণদেরকে প্রাধান্য দিয়ে তরুণদের জন্য সর্বাধিক অগ্রাধিকারের ব্যবস্থা করা। তাহলে আজকে তাদের মধ্যে যে সম্ভাবনাটা আছে সেটা অনেকাংশে এগিয়ে যাবে। আজকে দেখুন, যে খাতটি বাংলাদেশকে যে খাতটি সবচেয়ে বেশি ডমিনেটিং বা যে খাতটি আসলে অন্য সব খাতকে নিয়ন্ত্রণ করতে পারে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, সেটা হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং সেটি কিন্তু আছে একজন সুযোগ্য দক্ষ তরুণ নেতৃত্বের হাতে, একজন তরুণ নেতার হাতে। আজকে তার হাত ধরেই কিন্তু মাননীয় স্পিকার এই তথ্য প্রযুক্তি খাতটি আহ এই তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য খাতগুলোকে তথ্য প্রযুক্তি খাতের সহায়তায় অনেক বেশি উন্নত করে তুলছে, যা সেবায় এবং উন্নতিতে পুরো আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে। এই তথ্য প্রযুক্তি খাতে কিন্তু মাননীয় স্পিকার
আহ, অভিজ্ঞদের প্রবীণদের প্রাধান্য তরুণদের চেয়ে অপেক্ষাকৃত একটু হলেও কম মাননীয় স্পিকার। কারণ সময়ের সাথে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটার সাথে টাইম অভিজ্ঞতার শেষ খাপ খাইয়ে নেওয়ার টাইম শেষ সময়টা। তাই মাননীয় স্পিকার বলছে আজকে এই সংসদে সরকারি দলের সঙ্গে এনে আমি 15 সেকেন্ড, আচ্ছা, এই সংসদে সরকারি দলের এক্সট্রা জায়গা সময়টাও থাকবে। শেষ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা মাননীয় ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আমি একটু অনুরোধ করছি সবাইকে মাইকটা অফ করার জন্য। ইকো হচ্ছে স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আজকে সংসদে যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিটি, সেটা হচ্ছে এই সংসদ মনে করে তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। মাননীয় স্পিকার আজকে বিরোধী দল সম্পূর্ণরূপে সংজ্ঞা না বুঝে চ্যালেঞ্জ করে গিয়েছে। মাননীয় স্পিকার আজকে কেমন তারা কোন গ্রাউন্ডে চ্যালেঞ্জটি করেছে, টোটোলজি গ্রাউন্ডে নাকি ট্যুরিজম গ্রাউন্ডে, সেটা তারা স্পষ্ট করে ক্লিয়ার করে বলেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তারা আজকে, আমরা কিন্তু কখনোই বলিনি আমরা তরুণ নেতৃত্বকে সংজ্ঞানে, আমরা তারা সংজ্ঞান প্রত্যেকটা মেনে নিয়েছেন, কিন্তু তারা আমাদের ব্যাখ্যায় এসে তারা সেই ব্যাখ্যার বিরোধিতা করে আসলে সংজ্ঞা বিতর্কটিকে একটি বাজে অবস্থায় ফেলার চেষ্টা করেছে। মাননীয় স্পিকার কেন আজকে তারা আসলে বিতর্কটি করতে পারতো মাননীয় স্পিকার? তাদের কাছে দেখানো লাগতো যে তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায় না, বা তরুণ নেতৃত্ব থাকলেই যে উন্নয়নের গতি ফাস্ট হবে সেটা এমন না। কেন মাননীয় স্পিকার? আজকে দেখুন মাননীয় স্পিকার, তরুণ নেতৃত্ব যেখানে আমি যদি অ্যাড করতে চাই তাহলে কি মাননীয় স্পিকার একটা ক্যাওস সৃষ্টি হবে মাননীয় স্পিকার। কেন? আজকে মনে করেন এক্সপিরিয়েন্স পার্সন যখন আছে, তারা যখন এক্সপিরিয়েন্স পজিশনে থেকে তারা যখন একটা পলিসি ইমপ্লিমেন্টেশনে যাবে, সেখানে যদি আমাকে তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিতেই হয় মাননীয় স্পিকার, তখন কি মাননীয় স্পিকার তার যদি একটা কথা আমাকে প্রাধান্য দিতে হচ্ছে, যদি আমি তার কথাটা, যে তাকে আমি ক্ষমতা দিয়েছি, যদি তাকে আমি প্রাধান্য না দিই, তখন মাননীয় স্পিকার পুরো সিস্টেম তরুণ যারা আছে তাদের মধ্যে ক্যাওস সৃষ্টি হবে মাননীয় স্পিকার। এতে করে কি মাননীয় চেইন অফ কমান্ড যেটা থাকে সেটা তখন ফলো করা পসিবল হবে না মাননীয় স্পিকার। আরেকটা বিষয় যেটা তারা আজকে বিতর্কটা করতে পারতো মাননীয় স্পিকার, আজকে তরুণ নেতৃত্ব কিন্তু আমরা বলছি ঝুঁকি নিতে পারে। মাননীয় স্পিকার তরুণ নেতৃত্ব যখন ঝুঁকি নিবে মাননীয় স্পিকার, সবসময় কিন্তু সেই ঝুঁকিটাই কিন্তু মাননীয় স্পিকার দেশের জন্য ভালো না। যখন আমি আর্থসামাজিক বা সকল শিক্ষা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রে আমি তরুণ নেতৃত্বকে নিয়ে আসবো মাননীয় স্পিকার, তখন কি হবে? তখন এই শিক্ষা, স্বাস্থ্যের মধ্যে এতটুকু সেন্সিটিভ কেসগুলোতে যখন তরুণ নেতৃত্ব ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে, আর্থসামাজিক ক্ষেত্রে একটা দেশের একটা বড় ডেভেলপমেন্টে বড় একটা প্রজেক্ট নিয়ে তারা যখন ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে মাননীয় স্পিকার, তখন কি মাননীয় স্পিকার বেশি বেশি ঝুঁকি নেওয়ার কারণে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন তারা আনসাকসেসফুল হয়ে যাবে, তখন পুরো ডেভেলপমেন্ট, গ্রস ডেভেলপমেন্টের প্রবলেম হবে মাননীয় স্পিকার। পার্সোনাল তরুণ নেতৃত্ব কিন্তু আমাদের এখানে বলিনি আমরা যে পার্সোনালি তারা কি ডেভেলপ করলো কি করলো না। আমাদের এখানে বিষয় হচ্ছে দেশের সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপট, সামগ্রিক শিক্ষা খাত, স্বাস্থ্য খাত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে তারা আরো কি বিতর্ক করতে পারতো মাননীয় স্পিকার? তরুণরা সৃজনশীলতা নিয়ে কাজ করে। জি মাননীয় স্পিকার। আপনি আমার জন্য ভালো, মনে হয় 1 মিনিটের মতো তখন বক্তব্য হয়েছে, 1 থেকে 1.5 মিনিট। প্লিজ, আমি আসলে তখন ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি পরে কিছু শুনিনি। জি ভাইয়া, তাহলে কখন থেকে শুরু করবো আবার? যে একদম শুরু করবেন। আমি তাহলে শুরু থেকেই বলি। হ্যাঁ, আপনি শুরু থেকে বলেন। জি, ধন্যবাদ। একটু সময় চাচ্ছি, এক সেকেন্ড একটু। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার আজকে সংসদে বিলটি উত্থাপিত হয়েছে, যেটি হচ্ছে এই সংসদ মনে করে তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। মাননীয় স্পিকার আজকে বিরোধী দল বিতর্কটি চ্যালেঞ্জ করেছে এবং তারা স্পষ্ট করে যায়নি তারা কোন গ্রাউন্ডে চ্যালেঞ্জটি করেছে, অর্থাৎ টোটোলজি গ্রাউন্ডে নাকি ট্যুরিজম গ্রাউন্ডে, সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রেখেছে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার আসি তারা কেন বিতর্কটি করতে পারতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, আজকে এই সংসদ মনে করে তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়, তাহলে আজকে তাদেরকে দেখানো লাগতো যে না, তরুণ নেতৃত্ব থাকলে যে উন্নয়নের গতি, না থাকলে যে উন্নয়নের গতি ধীর হয়ে যায় সেটা এমন না, তরুণ নেতৃত্ব রাখতে হবে এমন না, নর্মালি আমাদের ডেভেলপমেন্ট প্রসেসটা চলতে পারে।
এটা দেখালে কিন্তু বিতর্কটা আজকে হয়ে যেত মাননীয় স্পিকার। আজকে তারা কোন গ্রাউন্ড থেকে কোথা থেকে বিতর্কটা করতে পারতো মাননীয় স্পিকার। আজকে দেখুন তরুণ নেতৃত্ব থেকে আমরা বলেছি যে তরুণ নেতৃত্ব সৃজনশীল হতে পারে মাননীয় স্পিকার। এখন দেখেন মাননীয় স্পিকার, যদি আজকে সৃজনশীলতার জন্য আমরা তরুণকেই বেছে নিতে পারি সেটা কিন্তু এমন না। 50 বছর বয়স্ক বা আমরা কিন্তু 40 ভিতরে বলেছি, তাহলে 42 ইয়ার্স কিন্তু একটা ব্যক্তি সৃজনশীল চিন্তা আসতে পারে, তার চিন্তা হতে পারে। এখানে যে খুব তরুণ নেতৃত্বই লাগবে আমরা সেটা কিন্তু এমন না। একটা এজ পার্সন 42 45 এই রেঞ্জেও কিন্তু আমরা সৃজনশীলতা পাই, এমনকি 50 ইয়ার্স এজেও পেতে পারি। এখানে কিন্তু তরুণ নেতৃত্ব থাকার প্রয়োজন হচ্ছে না মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার তারা কোথা থেকে করতে পারতো বিতর্কটা। মাননীয় স্পিকার যখন আজকে একটা বড় একটা পলিসি মেকিং গ্রাউন্ডে যখন তরুণ নেতৃত্বকে আমাকে সুযোগ দিতে হবে, তখন তার যে একটা বড় একটা পলিসি মেকিং এ তার কথা আমাকে মানতে হবে, সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। নাহলে কি হবে, তাকে আমি ক্ষমতা দিয়েছি কিন্তু তার ক্ষমতা যখন সে প্রয়োগ করতে পারবে না, তখন কি মাননীয় স্পিকার পুরো সেক্টরটাতে একটা তরুণ প্রজন্ম যেটা যেটাকে আমরা কাজে লাগাই সেটা একটা ক্যাওস সৃষ্টি হবে, চেইন অফ কমান্ড নষ্ট হবে। তারা সে জায়গায় বিতর্কটা করতে পারতো। সেই জন্য তারা তরুণ প্রজন্মকে এই বড় একটা প্রেক্ষাপটে আনতে পারতো মাননীয় স্পিকার। আজকে দেখুন মাননীয় স্পিকার, তরুণ প্রজন্ম আমরা বলেছি ঝুঁকি নিতে পারে, এতে করে উন্নয়ন হয়। মানে তারা কোথাও বিতর্কটা করতে পারতো। তরুণ প্রজন্ম যখন পার্সোনাল যখন অ্যাক্টিভ আছে মানে পার্সোনাল অ্যাক্টিভিটি, তখন তারা নিতে পারতো। কিন্তু যখন আজকে আমরা সেক্টরগুলো সেট করে দিয়েছি যে আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এগুলো অনেক বড় বড় দেশের বড় বড় পলিসি মেকিং খাত। এইসব ক্ষেত্রে যখন তরুণরা ঝুঁকি নেওয়ার চেষ্টা করে মাননীয় স্পিকার, আমরা কিন্তু পুরো সিস্টেমটা কলাপস করতে পারি মাননীয় স্পিকার। কারণ কি, আমি একটা তরুণ প্রজন্ম তাদের একটা ডিসিশন মেকিং এ আমি প্রাধান্য দিলাম মাননীয় স্পিকার, তখন তারা ঝুঁকি নেওয়ার চেষ্টা করলো, বারবার ঝুঁকি নিল, অনেক বেশি ঝুঁকি নিল। এতে করে মাননীয় পুরো সিস্টেমটা কলাপস করার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায় মাননীয় স্পিকার। এখানে এক্সক্লুসিভিটি মাননীয় স্পিকার, তারা এখানে বিতর্কটা করতে পারতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তরুণ প্রজন্ম তারা বেশি এনার্জেটিক, বেশি সৃজনশীল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন তার মানে কিন্তু এই না যে 40 ইয়ার্স এর পরে যারা চলে ক্রস করেছে মাননীয় স্পিকার, তার মধ্যে সৃজনশীলতা নাই। তারা সেই এনার্জি নিয়ে সেই সৃজনশীল নিয়ে কাজ করতে পারতো এবং তারা কিন্তু অবভিয়াসলি তার তরুণদেরকে কাজে লাগাতে পারে মানুষ থেকে। এক্ষেত্রে আমার তরুণ নেতৃত্ব থাকার প্রয়োজন নেই, তো সেটা নিয়ে আজকে বিতর্কটা করতে পারতো। মানুষকে লক্ষ্য করে আজকে আমেরিকাতে জ্যারেড অর্থাৎ ট্রাম্পের যে পার্সোনাল সেক্রেটারি আছে মানুষ থেকে 26 ইয়ার্স এজে, সে কিন্তু ট্রাম্পের একজন উপদেষ্টা পর্যায়ে আছে, পরামর্শক আছে, অথচ সে কিন্তু ট্রাম্পকে কিন্তু সেলফ বুস্টিং যে সকল প্রজেক্ট আছে ওগুলোতে কিন্তু ইমপ্লিমেন্টেশন করছে। সে কিন্তু টোটাল যে উন্নয়নের খাতটা আছে সেখানে কিন্তু যাচ্ছে না মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, তরুণ নেতৃত্বকে আমি যদি বারবার তারা বিতর্কটা আরো গুণে করতে পারতো। লক্ষ্য করে আমাদের বাংলাদেশের যখন স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান যখন তিনি মারা গিয়েছেন মাননীয় স্পিকার, তখন তারপরে 15 বছর দেশে কিন্তু পলিটিক্সের একটা বিশাল দখলদারিত্ব ছিল অন্য প্রেক্ষাপটে, কারণ কি মাননীয় স্পিকার নেতৃত্ব দানের ক্ষমতা ছিল না। এখানে কিন্তু তরুণ নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। আমাদের যদি শেখ মুজিবের সাথে যারা ছিলেন, তারা যদি সেই এজ গ্রুপে যারা ছিলেন, তারা যদি শেখ মুজিবের টাইপের যে তরুণ নেতৃত্বটা সেটা যদি বজায় রাখতে পারতেন মাননীয় স্পিকার, তাইলে আজকে আমাদেরকে সেই তরুণ নেতৃত্বের উপর নির্ভর করতে হয় না। কিন্তু অনেক তরুণ নেতৃত্ব ছিল মাননীয় স্পিকার, যোগ্য ছিল না মাননীয় স্পিকার, যে কারণে আজকে কি হয় আমরা সেটা পাইনি মাননীয় স্পিকার। বিরোধী দলের বিতর্কটা আরো দূরে করতে পারতেন মাননীয় স্পিকার। সামাজিক উন্নয়ন বা স্বাস্থ্য খাতে উন্নয়ন মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে অনেক তরুণ নেতৃত্ব নিয়ে আসবে মাননীয় স্পিকার। এখন কি হবে মাননীয় স্পিকার, একটা তরুণ নেতৃত্ব একজন তরুণ পজিশনে আছে মাননীয় স্পিকার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে সিনিয়র জুনিয়র কনফ্লিক্ট খুবই নর্মাল মাননীয় স্পিকার। একজন জুনিয়র যখন সে খুবই উচ্চ পদস্থ নেতৃত্ব পদে থাকবে, তখন একটা সিনিয়র গ্রুপকে কিন্তু তাকে কন্ট্রোল করা পসিবল না মাননীয় স্পিকার। সেই পসিবল মাননীয় স্পিকার কার ক্ষেত্রে মাননীয় স্পিকার, সে হয়তো 1/3 কমপ্লিট সে কন্ট্রোল করতে পারবে, কিন্তু 2/3 উপরে সে তার প্রভাব বিস্তার করতে পারবে, সেই সুযোগটা কিন্তু মাননীয় স্পিকার আমাদের দেশে এখন পর্যন্ত নাই এবং এটা হওয়ার চান্স খুবই কম আছে, খুবই নাই বললেই চলে মাননীয় স্পিকার। তাহলে এখানে আমি তরুণ নেতৃত্ব না রাখলে সমস্যা হচ্ছে। তরুণ নেতৃত্ব না থাকলে আমার বরং ব্যাটার মাননীয় স্পিকার, উন্নয়ন ধীরে হচ্ছে না। কারণ মাননীয় স্পিকার দেখুন, এখন যারা এজ গ্রুপ আছে, আমাকে উন্নয়নের গতি কি বিশ্বে কোনো দেশে কম আছে মাননীয় স্পিকার? কোনো দেশে তো কম নেই। এবং তার মানে কিন্তু এরা যে তরুণ নেতৃত্ব রাখছে, বা আমি বাংলাদেশের জিডিপি হার চিন্তা করি 2% থেকে 3%, 4%, 5%, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আমাদের 7%, করোনা মহামারীর আগে কিন্তু 7% এসেছে। অর্থাৎ আমাদের কিন্তু বাংলাদেশকে কিন্তু একটা গ্রুমিং সাইট হিসেবে বাংলাদেশকে তোমার বিবেচনা করে। আমাদের কিন্তু এখানে তরুণ নেতৃত্ব কিন্তু সব ক্ষেত্রে আর্থসামাজিক বা এই শিক্ষা স্বাস্থ্য এগুলোতে নাই। তারপরে কিন্তু হচ্ছে এজ গ্রুপটা কিন্তু সেখানে তারা কাজ করছে এবং তারা তরুণ নেতৃত্বকে ব্যবহার করে, তরুণ নেতৃত্বকে ব্যবহার করে, তরুণদেরকে ব্যবহার করে, তারা একটা নেতৃত্বটাকে বাদ দিয়ে তরুণদেরকে ব্যবহার করে মাননীয় স্পিকার, তারা কিন্তু ঠিকই ডেভেলপমেন্টের কাজটা করছে। তাহলে মাননীয় স্পিকার, তরুণ নেতৃত্ব থাকা না থাকার সাথে আমার উন্নয়নের ক্ষতি ধীরে হওয়া না হওয়ার কোনো এখানে আমরা উন্নয়নের ধীরে হওয়ার কোনো প্রশ্নই আসে না মাননীয় স্পিকার। আজকে বিরোধী দল এই জায়গাগুলো থেকে বিতর্কটা করতে পারতো, যেটা তারা করেনি। তার সংজ্ঞানে কিছু উল্টাপাল্টা ভুল ধরেছে মাননীয় স্পিকার। তারা নিজেরাই স্বীকার করেছে তরুণের সংখ্যা ঠিক আছে, তারা নিজেরাই বলেছে নেতৃত্বের সংখ্যা ঠিক আছে, তারা নিজেরাই বলেছে উন্নয়নের সংখ্যা ঠিক আছে, কিন্তু তারা ব্যাখ্যা এসে মাননীয় স্পিকার তারা নিজেরা কিসব উল্টাপাল্টা কথা বলে এমনকি এক পর্যায়ে আমাদের সাপোর্ট করে গিয়েছে যে না, তরুণ নেতৃত্ব
আচ্ছা, এক পর্যায়ে তারা বলে গিয়েছে যে ঠিক আছে তরুণ নেতৃত্ব আছে বলে আইসিটি সেক্টর উন্নয়ন হচ্ছে। মানে ঠিক আইসিটি সেক্টরে আইসিটি মন্ত্রী যিনি আছেন মাননীয় স্পিকার, আপনাকে বুঝতে হবে তিনিও কিন্তু একজন বয়স্ক নেতৃত্ব। তাহলে আইসিটি যিনি মন্ত্রী আছেন বা এই সকল সেক্টরগুলোর সচিব বা উপসচিব যারা আছেন তারা শেষ পলিসি মেকিং করছেন। সময় শেষ একটু মার্চ থেকে যারা পলিসি মেকিং করছেন মার্চ স্পিকার তারা কিন্তু বয়স্ক, তো এইসব জায়গা থেকে বিতর্কটা করতে পারতো যা তারা করতে পারেন মার্চ স্পিকার। অর্থাৎ মার্চ স্পিকার বিতর্ক সম্পূর্ণ আমাদের দিকে যাচ্ছে মার্চ স্পিকার। ধন্যবাদ মার্চ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আহ, ধন্যবাদ মন্ত্রীকে। আমরা এই মুহূর্তে ফ্লোর দিচ্ছি মাননীয় দলীয় হুইপকে। নিবেদিত দলীয় হুইপ। নিবেদিত দলীয় হুইপ আছেন? স্বামীর নাম জি আমি আছি ভাইয়া, কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ পৌরনিক আপনারা কি শুনতে পাচ্ছেন না? রিপন ভাই আপনার নেটে অনেক সমস্যা করতেছে, কথা একেবারেই কেটে যাচ্ছে। জি ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথা কেটে যাচ্ছে। একদমই আমি চেষ্টা করতেছি নেটওয়ার্কে কি আছেন? আমি আছি ভাইয়া, আপনার এখন কথা শোনা যাচ্ছে মোটামুটি। কুমিল্লা মেডিকেলের কলেজের কেউ রেসপন্স করতেছে না। হ্যালো ভাইয়া, আমরা কথা ঠিকভাবে শুনতে না, কেমন কেটে কেটে আসছে কথা। হ্যাঁ রিপন ভাইয়ের নেট মনে হয় একটু সমস্যা করতেছে, আমরা ওনার জন্য একটু ওয়েট করি। ভাইয়া আসছে আবার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, প্লিজ তাহলে আমি বিরোধী দলীয় হুইপকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করব। কুমিল্লা মেডিকেল কলেজ প্লিজ রেসপন্স। ভাইয়া আমাদের মেডিকেল কলেজে আরেকজন যে ছিল ও শুনতে পাচ্ছিল না, তো ও আবার বের হয়ে ঢুকতে গিয়েছে। রিপন ভাইয়া তাহলে আমরা ওনাদেরকে একটু টাইম দিই।
ও জয়েন করছে, একটু টাইম লাগবে জাস্ট। জি, ভাইয়া জয়েন করেছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, সরি আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল, যার জন্য আমাদের দলের তৃতীয় বক্তা এখনো এখানে অনেক ইকো হচ্ছে। আহ, আমি দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য রিপ্রেজেন্ট করব। আপনার নামটা একটু বলবেন। আপনাদের মেডিকেলের দুইজনের নেট মাইকটা অন, একজনকে অফ করতে হবে। আহ, আমি কামরুন্নাহার চৌধুরী টিম প্রহেলিকার প্রথম বক্তা। নেটের সমস্যার জন্য আমাদের দলের তৃতীয় বক্তা আমার জায়গায় বক্তব্য দিয়েছে। এখন আমি বক্তব্য দিতে পারি নাকি আমি তৃতীয় বক্তার জায়গায় বক্তব্য দিব? রিপন ভাই একটু বলে দেন। আপনি চাইলে দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আমাকে শোনা যাচ্ছে স্পষ্টভাবে? জি আপনাকে আচ্ছা। সালামু আলাইকুম। আজকের বিতর্ক প্রতিযোগিতায় যে প্রস্তাবটি উপস্থাপিত হয়েছে তা হলো তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। এবং মাননীয় স্পিকার, আমরা এই বিতর্কেরটিকে চ্যালেঞ্জ করেছি, কারণ তাদের সংজ্ঞায়নটা এতটাই ন্যারো হয়ে গিয়েছিল যে আমাদের এখানে ডিবেট করার কোনো জায়গা থাকতো না। দুটো বিষয় তারা তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যেত। মাননীয় স্পিকার, তারা এখানে পারতো তরুণ নেতৃত্ব দিয়ে প্রাধান্য দিতে, কিন্তু মাননীয় স্পিকার তারা তাদের বক্তব্যে তরুণ নেতৃত্ব এবং পাশাপাশি বয়স্কদের অভিজ্ঞতার একটা সমন্বয় ঘটাতে চেয়েছেন। তাহলে মাননীয় স্পিকার আমাদের ডিবেট করার জায়গাটা আর থাকে না। আর মাননীয় স্পিকার, তারা এখানে আমাদেরকে লাস্টে একটা প্রশ্নও ছড়ে গিয়েছেন যে আমাদের দেখাতে হবে যে তরুণ নেতৃত্ব কিভাবে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে না বা উন্নয়নের গতিকে মন্থর করে দেয়। মাননীয় স্পিকার, সেই জায়গাটা থেকে আমরা কোনোভাবেই ডিবেট করতে পারি না, কারণ তরুণ নেতৃত্ব কোনোভাবেই উন্নয়নের গতিকে মন্থর করে দিতে পারে না। তাই মাননীয় স্পিকার, আমার দলের বক্তা বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন এবং আমাদের স্ট্র্যাটেজিটাকে এভাবে সাজিয়েছেন যে তরুণদের কর্মস্পৃহা এবং তার সাথে প্রবীণদের অভিজ্ঞতা, এই দুটো একসঙ্গে উন্নয়নের গতিকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারে। এবং আমরা এই স্ট্র্যাটেজির উপরই আজকে ডিবেট করছি এবং তাদের যে সংজ্ঞায়ন, সেই ন্যারো সংজ্ঞানের ভিতরে থেকে আমরা কোনোভাবেই ডিবেট করতে পারতাম না। এখন মাননীয় স্পিকার, কারণ মাননীয় স্পিকার, তারা বারবার তরুণ নেতৃত্ব, তরুণদের এনার্জেটিক, সৃজনশীল বলে গিয়েছেন। এগুলোর সঙ্গে তো আমরা একমত যে তরুণরা অবশ্যই এনার্জেটিক, সৃজনশীল। আবার তারা একই সঙ্গে এটাও বলে গিয়েছেন যে প্রবীণদের অভিজ্ঞতা কেউ তারা সমন্বয় করার চেষ্টা করেছেন। মানে স্পিকার, প্রবীণদের অভিজ্ঞতাকেও যখন তারা এর সঙ্গে সংজ্ঞায়নের মধ্যে সমন্বয় করার চেষ্টা করেন এবং দেশকে এই দুইয়ের মানে স্পিকার, তারা এই দুইয়ের একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চান, তখন আর আমাদের ডিবেট করার বিষয়টি থাকে না। স্পিকার, আমি দেখাতে চাচ্ছি যে তরুণদের কর্মস্পৃহার সাথে প্রবীণদের অভিজ্ঞতা কিভাবে উন্নয়ন নিয়ে আসছে। মানে স্পিকার, আমরা জানি যে মাননীয় স্পিকার, একজন আমেরিকার একজন প্রেসিডেন্ট এমন বলেছিলেন যে উইজডম কামস উইথ ওল্ড এজ। মাননীয় স্পিকার, এই জন্য কিন্তু আমরা দেখি যে আমাদের যে রাষ্ট্রপতি বা বিভিন্ন দেশে, প্রায় প্রত্যেকটা দেশে রাষ্ট্রপতি নির্বাচিত জন্য অন্তত পক্ষে 35 বছর বয়স লাগে, কিন্তু আজ পর্যন্ত 35 বছর বয়সে কোনো মানুষ প্রেসিডেন্ট হননি, বরঞ্চ এর চেয়ে বেশি সর্বনিম্ন 42 বছর বয়সী একজন প্রেসিডেন্ট আমরা পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা প্রবীণদের অভিজ্ঞতা বলতে গিয়ে আমরা এখানে আনবো আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা, যার দূরদর্শিতার কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে এত দূর আসতে পেরেছে। একটা অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল হয়ে আমরা এখন উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, তারা স্পিকার, আমি বলতে চাই যে আমাদের পদ্মা সেতু যে তৈরি হচ্ছে, সেই পদ্মা সেতু যে ইঞ্জিনিয়ার প্যানেলটা রয়েছে সেই পদ্মা সেতুতে, সেখানে ইঞ্জিনিয়ার প্যানেলের সবাই মোটামুটি তরুণ। মাননীয় স্পিকার, আর সেই পদ্মা সেতুর প্রকল্পটিতে যে ব্যক্তি, মানে আমাদের জামিলুর রেজা চৌধুরী স্যার ছিলেন এতদিন পর্যন্ত এটার নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা এখানে দেখাতে চাচ্ছি যে তরুণদের কর্মস্পৃহা এবং কর্মদমতা কিভাবে প্রবীণদের অভিজ্ঞতার সাথে একসাথে মেলবন্ধনের মাধ্যমে দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। মানে স্পিকার, একটা উদাহরণ দেই, আমাদের
তরুণ একজন গণিতবিদের নাম যদি বলি, চমক হাসান মানে স্পিকার, উম, তিনি কিন্তু বলেছেন যে আহ, সবচেয়ে বেশি আহ, আহ, গণিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছেন আমাদের জামিলুর রেজা চৌধুরী। অর্থাৎ আহ, তিনিও এই গণিতবিদ একজন গণিতবিদের কাছে অনেকাংশে ঋণী। আর হচ্ছে মাননীয় স্পিকার, আমরা তাই এরকম অসংখ্য উদাহরণ, তারা যে মুক্তিযুদ্ধের উদাহরণটা দিয়েছে মাননীয় স্পিকার, আমরা এখানে দেখেছি তারা বলেছে যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ ছিল মাননীয় স্পিকার তারা সবাই ছিল তরুণ। আর মাননীয় স্পিকার, যারা মুক্তিযুদ্ধটাকে পরিচালনা করেছিলেন, যেমন আমাদের স্বাধীনতার ঘোষক মাননীয় স্পিকার, 1971 সালে তার বয়স ছিল আহ 71 - 20 অর্থাৎ 51 বছর। মাননীয় স্পিকার, তিনি কিন্তু কোনো তরুণ ছিলেন না। মাননীয় স্পিকার, আমরা এটাই বলতে চাচ্ছি যে 1970 আমাদেরকে প্রমাণটাই দেয় যে তরুণদের কর্মস্পৃহা দরকার। আর আহ, আহ, ও- আর নেতৃত্ব এবং অভিজ্ঞতা এবং দূরদর্শিতার জন্য আমাদের অবশ্যই বয়স্কদের এবং নেতৃত্বের, অভিজ্ঞ নেতৃত্বের অনেক বেশি প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা যে, আমরা যদি চিকিৎসা ক্ষেত্রে কথা বলি মাননীয় স্পিকার, একজন তরুণ চিকিৎসক এর কাছে কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাব না, বরঞ্চ একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাব। তাহলে মাননীয় স্পিকার, আবার তরুণদের কর্মস্পৃহাটাও অনেক বেশি, কারণ যে কোনো চিকিৎসা ক্ষেত্রে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা ঝুঁকি নিবে এবং হচ্ছে গিয়ে তারা আন্দোলন করবে। এবং যে কোনো রাইটস, চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি যে কোনো রাইটস যখন আমরা আমাদের রাইটস এর জন্য আমরা যখন আন্দোলন করি, তখন আমরা তরুণরাই আন্দোলনটাতে এগিয়ে আসে এবং বয়স্করা কিন্তু সেই আন্দোলনে বেশি একটা বয়স্করা শুধুমাত্র সেই আন্দোলনে একটা ভূমিকা রাখে, যে আমাদেরকে বিভিন্নভাবে ডিরেকশন দেয়, কিন্তু তারা কিন্তু সশরীরে সেখানে সময় থাকে না। শেষ। তাই স্পিকার, আমরা সময় শেষ। আবার বলছি, আমি একটু 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। তরুণদের কর্মস্পৃহার এক্সট্রা সাথে সময়টাও শেষ হয়ে প্রবীণদের গিয়েছে। অভিজ্ঞতা। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। রিপন ভাইয়া, ভাইয়া, মাননীয় দলীয় হুইপ, আমরা চলে যাচ্ছি দলীয় শামীম, এই ক্ষেত্রে আপনি হচ্ছে 5 মিনিটে বলবেন যে 5 মিনিট, তাহলে তারা আসলে আ- 15 সেকেন্ডের মধ্যে করার একটা সময় পায়। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি একটু বলে দিচ্ছি। থ্যাংক ইউ। মাননীয় সরকার দলীয় ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি কি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন? আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। বাকি সবাই যারা রয়েছেন তারা কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট করবেন, ইকো আসছে একটু। করা আছে। আমি একজনকে দেখতে পাচ্ছি, উনি মিউট করেননি এখন, একটু কাইন্ডলি যদি একটু মিউট করতেন। ঠিক আছে, আমি শুরু করছি। 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ডিবেটটি আসলে তার সৌন্দর্য হারিয়েছে এবং আজকের এই ডিবেটের যে সংজ্ঞানটি চ্যালেঞ্জ হলো, সেই সংজ্ঞান চ্যালেঞ্জের কোন গ্রাউন্ড তো স্পষ্ট করে বলাই হয়নি, এবং তিনি সংজ্ঞানটি চ্যালেঞ্জ করে তিনি সংজ্ঞানের প্রত্যেকটি ওয়ার্ড ধরে বললেন যে এটা সংজ্ঞান আমরা মেনে নিয়েছি, এটা সংজ্ঞান আমরা মেনে নিয়েছি। আর সেই সংজ্ঞানের বিপরীতে একটি সুন্দর সংজ্ঞায়ন দাঁড় করাতে পারলেন না। এমত অবস্থায় তিনি ডিবেটটা যখন চ্যালেঞ্জ করে ফেললেন, তিনি বললেন আমরা নাকি সংজ্ঞানটাকে ন্যারো করে ফেলেছি। আচ্ছা, আমরা সংজ্ঞায়নে বলেছিলাম তরুণদের সংজ্ঞায়নে 18 থেকে 35 বছর বয়স্ক, তাদের জন্য কিন্তু অনেকটা সুযোগ ছিল এই বয়স সীমার বাইরে, এবং তারা আমাদেরকে যে দায়টি দিচ্ছেন যে আমরা নাকি বলেছি যে অভিজ্ঞ নেতাদেরকে নেতৃত্ব স্থানে বসিয়ে তার সাথেও আমরা তরুণ নেতৃত্বের একটা সহাবস্থান চিন্তা করছি, কিন্তু মাননীয় স্পিকার এটি সম্পূর্ণ ভুল কথা। তিনি মনে হয় পরিষ্কারভাবে আমার দলীয় প্রধানের বক্তব্য শুনতে পারেননি। দলীয় প্রধান বলেছিলেন অভিজ্ঞ নেতাদের দিক নির্দেশনা অনুযায়ী উন্নয়নের গতিশীলতা বাড়াবে তরুণ নেতৃত্ব। এখন আজকের ডিবেটটা কিন্তু এইটা নিয়ে না যে অভিজ্ঞ নেতা ভালো না তরুণ নেতা ভালো। আজকের ডিবেটটা ছিল যে তরুণ নেতৃত্ব থাকলে উন্নয়নের গতি কি বাড়বে, তরুণ নেতৃত্ব থাকলে উন্নয়নের গতি কমে যেতে পারে। তো আমরা যখন এখান থেকে ডিবেটটা গিয়েছিলাম, তারা শুধু চ্যালেঞ্জ, কিন্তু দেখুন তারা কোন কোন গ্রাউন্ডে এবং কিভাবে এই ডিবেটটি চালাতে পারতো।
মাননীয় স্পিকার, আমরা যে বার্ডেনটি তাদেরকে দিয়ে গেছিলাম যে তরুণ নেতৃত্ব কিভাবে উন্নয়ন ধীর করে সেটা আপনি দেখিয়ে দিয়ে যাবে, সেটা তো অনেক ভাবে প্রমাণ করা যায় মাননীয় স্পিকার। তরুণ নেতৃত্ব মানেই তরুণ বেশি নিবে মাননীয় স্পিকার। যখনই একটি ক্ষেত্রে আপনি রিস্ক নিবেন, এটা তো আপনার নিজস্ব ব্যবসায়িক ক্ষেত্র নয়, এটা তো আপনার নিজের সুবিধার জন্য নয়, এটা দেশের জন্য। আপনি একটি নেতৃত্ব স্থানে রয়েছেন, আপনি যখন একটি অনেক বড় জনগোষ্ঠীর জন্য একটি বড় খাতে রিস্ক নিবেন, সেই ঝুঁকি সেটা যদি আপনার জন্য খারাপটাও কিন্তু বয়ে নিয়ে আসতে পারে, এবং খারাপটা বয়ে নিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা যে সকল কোম্পানিগুলো দেখি, স্টার্ট আপ কোম্পানি বলেন, ছোটখাটো ক্ষেত্রে যদি উদাহরণগুলো দেখি তাহলে খুব সহজে চোখে পড়বে যে কতগুলো স্টার্ট আপ কোম্পানি সফল হতে পারে। আমরা একটা দুইটার কথা শুনতে পারি যেগুলো আমাদের চোখের সামনে আসছে, যেমন হচ্ছে পাঠাও, কিন্তু তার পিছনে হাজার হাজার স্টার্ট আপ কোম্পানি রয়েছে যারা বিফলে গিয়েছিল মাননীয় স্পিকার। এখন তরুণদের ক্ষেত্রে আমরা বলেছি তরুণরা উদ্যমী, তাদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেশি, তারা সৃজনশীল, সবকিছু রয়েছে তাদের। তাহলে তাদের কি নেই? তাদের যে জিনিসটি নেই মাননীয় স্পিকার, সেটি হচ্ছে অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতা না থাকলে যেটা হয় আর কি, মানে বুদ্ধিহীন শক্তিশালী ঘোড়া এবং গাধার মধ্যে আসলে কোনো পার্থক্য থাকে না মাননীয় স্পিকার। আপনি যখন একটি কাজ করতে যাবেন, আপনার সেটার অভিজ্ঞতাটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন মাননীয় স্পিকার, এই জিনিসটা খুব সহজেই প্রমাণ করা যায় যে যদি আপনি তরুণ নেতৃত্ব করতে থাকেন, মানে তরুণ একজন যিনি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু উপদেশ তিনি অভিজ্ঞ নেত্রীর কাছ থেকে, এইটা যখন আপনি করবেন তখন কি হবে, সে যখন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিবে, তার সেই সিদ্ধান্ত নেওয়া সে যে ফলটা বয়ে আনবে সেটা নিশ্চয়ই, যার এই ক্ষেত্রে অভিজ্ঞতাটা বেশি, তিনি যদি সিদ্ধান্ত নিতেন, তিনি যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতেন, যেটি এতদিন বাংলাদেশে হয়ে আসছে, তাহলে সেই ফলটা কিন্তু অবশ্যই ভালো হতো, উন্নতি বাড়তো। এখন একটা প্রশ্ন করে দেখুন যে উন্নয়নের গতি আমাদের দেশে বাড়ছে কিনা, মানে ক্রমান্বয়ে বছরের পর বছর বাড়ছে কিনা। আমরা কিন্তু খুব সহজে দেখতে পারি হ্যাঁ আসলেই তো আমাদের উন্নয়নের গতি বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে এবং হেন তেন অনেক কিছু। এখনো যদি একটা প্রশ্ন করি যে আমাদের দেশে কি তরুণ নেতৃত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থা বাড়ছে, আমরা কি দেখছি বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনে অনেক অনেক বেশি তরুণ নেতৃত্ব আসছে? না, তা তো আসছে না। তার মানে কি? তার মানে উন্নয়নের গতি ধরে রাখার জন্য বা উন্নয়নের গতি বাড়ানোর জন্য আপনার তরুণ নেতৃত্ব তো ম্যান্ডেটরি না। অর্থাৎ তরুণ নেতৃত্ব না থাকলে যে উন্নয়নের গতি ধীর হয়ে যায়, এই কথাটি তো সত্য নয় মাননীয় স্পিকার। তরুণ নেতৃত্ব যদি থাকে তারপরেও কিন্তু উন্নয়নের গতি সেম রাখা সম্ভব বা তার থেকে বাড়ানো সম্ভব মাননীয় স্পিকার। এই গ্রাউন্ডে কিন্তু বিরোধী দল খুব সুন্দরভাবে ডিবেটটি করতে পারতেন, এবং আমাদের যে তরুণের যে সংগ্রাম সেটা যদি তারা মেনেই নিয়ে থাকেন, তাহলে তারা কোন গ্রাউন্ডে ডিবেটটি করলেন সেটা আমার আসলে বোধগম্য হলো না। আমরা ডিবেটের শুরুতে আমার সরকারি দলীয় নেতা বলেই গিয়েছিলেন যে হচ্ছে আমরা ডিবেটটি এটা করছি না যে অভিজ্ঞ নেতা ভালো না তরুণ নেতা ভালো, আমরা বলতে চাচ্ছি যে তরুণ নেতাকে যদি আমরা অ্যাড করি সিস্টেমে নেতৃত্ব স্থানে, তাহলে সেটা কি আমার গতি, যদি তা না থাকে কি ধীর হয়ে যাবে, নাকি তাদেরকে অ্যাড ভালো হবে? তো তাদের শুধু এটি দেখে দিয়ে যেতে পারতেন যে তরুণ নেতৃত্ব থাকুক বা না থাকুক, তারপর উন্নয়নের গতি আসলে নির্ভরই করছে না। উন্নয়নের গতি নির্ভর করছে একজন কে, যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তটি ভালোভাবে নেওয়া হচ্ছে কিনা, কোনো অভিজ্ঞ ব্যক্তি নিচ্ছে কিনা, এবং সেই সিদ্ধান্তটি যিনি নিচ্ছেন তার এই ক্ষেত্রে তার অভিজ্ঞতাটি কতটুকু, তিনি কতটুকু যোগ্য, সেটা মূল কথা। একজন নেতৃত্ব স্থানে তিনি তরুণ কিনা এটা মূল কথা না। একজন সফল নেতৃত্ব স্থানে যেতে হলে, উন্নয়নের গতি বাড়াতে হলে আসলে তরুণ নেতৃত্ব দরকার না, তিনি বলতে পারতেন যে যোগ্য নেতৃত্ব দরকার। যোগ্য নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়, তিনি এটা বলতে পারতেন। যে তরুণের তো আমার দরকার নেই, 18 থেকে 35 বছরই হতে হবে, এটা কেন আপনি এইভাবে কেন বললেন? তিনি এক্সট্রা এই টাইম। গ্রাউন্ডে কিন্তু বিতর্ক, তিনি কিন্তু এই গ্রাউন্ডে যদি সুন্দরভাবে করে যেতে পারতেন। তো মাননীয় স্পিকার, আমার কাছে যেটা মনে হয় যে আজকে বিতর্কটি সৌন্দর্য হারিয়েছে, এবং বিরোধী দল না বুঝে বিতর্ক করাতে, না বুঝে বিতর্কটি চ্যালেঞ্জ করাতে আসলে এই বিতর্কটি আমাদের দিকে যায় মাননীয় স্পিকার। ধন্যবাদ সকলকে। টাইম শেষ। টাইম শেষ। সরকারি দলীয় সাংসদদের বক্তব্যের মাধ্যমে আমরা সমাপনীর দিকে চলে যাব। জি, বিরোধী দলীয় সাংসদ। ভাইয়া এখনো কি 5 মিনিট নাকি 3 মিনিট? একটু হারাই ফেলছিলাম। 5 মিনিট নাকি 3 মিনিট? আমি একটু হারাই ফেলছিলাম। 5 মিনিট। এখানে যুক্তি খণ্ডন থাকবে না, চ্যালেঞ্জ ডিবেটে যুক্তি খণ্ডন থাকে না। তো সেই ক্ষেত্রে বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্যটাই আজকে এখানে সমাপনী বক্তব্য। জি ভাই। জি ভাই। মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
জি, শোনা যাচ্ছে, বলুন। আমার নিজের কথাই অনেক ইকো হচ্ছে, কথা কিছু বুঝতে পারছি না। এবার ইকো হ্যালো হবে না। জি। হ্যালো হ্যাঁ, ঠিক আছে। বলে করেছি আমাদের চ্যালেঞ্জের মূল লক্ষ্যটাই ছিল ওনারা যখন বলেছেন দোনো পক্ষের তরুণ ও প্রবীণের সমন্বয়ের মাধ্যমে আমরা এই উন্নয়ন করতে পারি, কিন্তু এখানে ওনারা তরুণ নেতৃত্বের আলাদা করে কোনো প্রভাব বিস্তার করার সম্বন্ধে ক্ষেত্র রেখে যাননি। ওনারা বলেছেন শিক্ষাক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রের কথা, শিক্ষাক্ষেত্রে আর আর্থসামাজিক ক্ষেত্রে মানে আমি কি শিক্ষাক্ষেত্রে আর আর্থসামাজিক ক্ষেত্রে ওখান থেকেই বলবো? জি, আপনি ওখান থেকে বলবেন। জি। ওনাকে ১.৫ মিনিট সময় কত মিনিট ভাইয়া? ১.৫ মিনিট। ১.৫ মিনিট, বুঝতে 1.5? 1.5 উনি কি ৪ মিনিট বক্তব্য দিয়ে ফেলেছে? না, না ভাইয়া, উনি ১ মিনিট দিয়েছিল। এরপরে ডিসকানেক্ট হয়ে গেছে। উনি তাহলে আপনি তাহলে শুরু থেকে বলেন, এটাই বেটার। একদম শুরু থেকে। তাহলে আমি ৫ মিনিট টাইম সেট করে দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে জাতীয় সংসদে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থিত বিষয়, এই সংসদ মনে করে তরুণ নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়। আমি এবং আমার দল এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি এবং অত্যন্ত সঙ্গত কারণেই আমরা চ্যালেঞ্জটি করেছি।
তারা বারবার বলে যাচ্ছেন আমরা নাকি তাদের সংজ্ঞায়নের কোনো ভুল না ধরেই চ্যালেঞ্জটা করেছি, কিন্তু আমরা বলতে চাচ্ছি আপনারা যে বলেছিলেন সংজ্ঞায়নের মাধ্যমে যে তরুণ ও প্রবীণের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের চূড়ান্ত করা সম্ভব, কিন্তু আপনারা সেখানে তরুণদেরকে প্রাধান্য দেননি, যেটা ছিল আপনাদের প্রধান ভুল। আমরা সেখান থেকেই কথা বলতে চাচ্ছি। তরুণদের নেতৃত্ব নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই অনেক উদাহরণ দেখতে পাই। তারা আরো বলে গিয়েছেন শিক্ষা ক্ষেত্রে আর্থসামাজিক ক্ষেত্রে এবং ক্ষেত্রে তরুণদের বোধ কথা, শিক্ষা ক্ষেত্র এবং আর্থসামাজিক ক্ষেত্র ছাড়া অন্যান্য সব উন্নতির সাথেই আমরা নতুনদের হাত দেখতে পাই। তাহলে শুধু বিতর্কের খাতিরে মিথ্যার উপর ডিবেট করা যায় না। মাননীয় স্পিকার, তরুণদের মধ্যে যে কর্মস্পৃহা আমরা পাই, স্বাভাবিকভাবে একজন বৃদ্ধ মানুষের মধ্যে আমরা তা দেখতে পাবো না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাচ্ছি আজকে সমান যদি করতেই হয় তাহলে কেন শুধু তরুণ বাদ দিয়ে বৃদ্ধদের দ্বারাই এটা করতে হবে? তরুণরা কি পারেন এনাফ কমান মেনটেন করে সুন্দর নেতৃত্বের দিকে এগিয়ে যেতে? মাননীয় স্পিকার, আমরা এখানে অনেক দেশেও ইতিমধ্যে অনেক তরুণ নেতৃত্বের উদাহরণ দেখতে পেয়েছি। যেমন আমরা বলতে চাই স্কুলের আইমান সাদিকের কথা। তিনি কি একজন তরুণ নেতা হিসাবে সুন্দরভাবে নেতৃত্ব প্রদান করেননি? তিনি কি তার প্রতিষ্ঠানটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাননি? বাংলাদেশের নাম বিশ্বের বুকে তুলে ধরেননি? তিনি কি ব্রিটেনের রানীর কাছ থেকে অ্যাওয়ার্ড পাননি? আমরা কিছুদিন আগেও দেখবো বাংলাদেশের আরো 6 তরুণ ব্রিটেনের রানীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে। এছাড়া মাননীয় স্পিকার, আমি আরেকটা উদাহরণ তুলে ধরতে চাই, সেটি হলো নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনের মূলে কারা ছিল? তারা ছিল তরুণরা, এদেশের শিক্ষা সমাজরা। তারা কি পারেনি একটি সুন্দর আন্দোলনের মাধ্যমে সরকারকে দেখিয়ে দিতে কিভাবে আন্দোলন করা যায়? তারা কি দেখায়নি তাদের যোগ্যতা কতটুকু? মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাচ্ছি মুক্তিযুদ্ধের সময়ের কথা। তারা বলে গিয়েছেন প্রবীণ নেতারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ মাননীয় স্পিকার, এ অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু মাননীয় স্পিকার, যদি তরুণরা তাদের হাতে অস্ত্র তুলে নিয়ে সাহসের সাথে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে না পড়তো, যদি যুদ্ধ না করতো, তাহলে কি আমরা পেতাম আমাদের এই স্বাধীন বাংলাদেশ? এছাড়াও আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা তরুণদের অবস্থান দেখতে পাই মাননীয় স্পিকার। তাই আমরা বলতে চাচ্ছি তরুণদের কর্মস্পৃহা থাকলে এবং প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমরা আমাদের লক্ষ্যের দিকে যেতে পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। সুতরাং আমরা তরুণদের নেতৃত্বকে কোনোভাবেই ছোট করে দেখতে পারি না। আমরা চাই তরুণ ও প্রবীণ দোনো অভিজ্ঞতার সমন্বয়ে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্য। আমাদের সদস্যের বক্তব্যের মধ্য দিয়ে আসলে আমাদের সমাপনী বক্তব্যটা হয়ে গেল। যে আমি যেহেতু একমাত্র চেয়ার এবং বিচারক, আমি একটু সবাইকে অনুরোধ করব যে মাইক্রোফোনটা অফ করে রাখার জন্য। হ্যালো, জি, অসংখ্য ধন্যবাদ। আহ প্রথম কথা হচ্ছে যে মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে বিতর্কের সুযোগটা খুব কম হয়ে থাকে। আমি ন্যাশনাল ডিবেটরি বাংলাদেশের অর্গানাইজিং সেক্রেটারি। আমাদের একটা প্ল্যাটফর্ম ছিল যে আমরা প্রতি বছর আমরা হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে আলাদা করে কম্পিটিশন করে থাকি। সেটাই বাংলাদেশে একমাত্র কম্পিটিশন ছিল যেটা মেডিকেলের শিক্ষার্থীদের নিয়ে করা হয়ে থাকে। তো এবারে করোনার জন্য আসলে আমরা করতে পারিনি। না হলে আমরা হয়তো বা সরাসরি আমরা অষ্টম মেডিকেল বিতর্ক প্রতিযোগিতা আমরা করতে পারতাম। তো আপনাদের জন্য আসলে অনেক বেশি কঠিন হয়ে এই প্যাশনটা ধরে রাখা। তো তারপরও আপনারা দুটি দল, আপনারা অসংখ্য মেডিকেল কলেজ, এই ভালোবাসার যে জায়গা সেখানে আপনারা সময় দিচ্ছেন। এটি আসলে আমাদের জন্য ভীষণ, আমরা যারা বিতর্ক প্রেমী আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তো আমি আসলে এইভাবেই বিবেচনা করছি যে আজকের বিতর্কটা যতটুকু হয়েছে সেখানে আসলে আমরা যদি মানে আমরা জেনারেল স্টুডেন্ট যারা শিক্ষার্থী, আমরা অসংখ্য বিতর্ক করতে পারি, সেই তুলনায় আসলে আপনাদের সুযোগ কম হয়ে থাকে। তো সেই জায়গাটা থেকে হতে পারে যে কিছুটা অভিজ্ঞতার অভাব ছিল, কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। তো যে কথাটি, আজকের বিতর্কের রেজাল্ট খুবই সোজা এবং সেটা প্রায় আমি যদি মনে করি যে আজকে
6 মিনিট 7 পরবর্তী সময়টাতে আসলে আমি বেকার সময়ে ছিলাম। আসলে ওই সময়টাতে আমার খুব বেশি কাজ করতে হয়নি। আমি আসলে বিতর্ক শুনছিলাম। আ এবং যা জাজমেন্ট সেটা আমার 6-7 মিনিটে রেডি হয়ে গেছিল। তো এটার কারণ কি? অর্থাৎ ১ম প্রধানমন্ত্রী ৫ মিনিট এবং বিরোধী দলের নেতা ২ মিনিট। সেখানেই আমার জাজমেন্টটা রেডি হয়ে গেছে। চ্যালেঞ্জ ডিবেটটা আসলে এইরকম। হ্যাঁ? চ্যালেঞ্জ ডিবেটটাতে আসলে আপনাকে মানে আমার অনেক কঠিন কাজ আজকে আমি একাই বিচারক ছিলাম। সেই কাজটা আসলে সহজ হয়ে গেছে। চ্যালেঞ্জ ডিবেটটাতে না আপনাকে হচ্ছে ১ম এই গ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। যেটা বারবার ট্যুরিজম এবং আরেকটা যেটা ট্যুরিজমটা কি? ট্যুরিজমটা হচ্ছে যে দেখেন যে প্রধানমন্ত্রী তিনি তো সংজ্ঞায়ন করার সুযোগ পান। তো প্রধানমন্ত্রী এসে একটা তার গ্রাউন্ডটাকে খুব সহজ করে নেওয়ার জন্য এক ধরনের সংজ্ঞায়ন করলো। হ্যাঁ? যে ধরেন আ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা টপিকটা এরকম যে এই সংসদ মনে করে যে বাংলাদেশ উন্নয়ন ত্বরান্বিত করার একটি প্রধান আ আ দুর্নীতি প্রধান আ সমস্যা। হ্যাঁ? এরকম একটা বিষয় ধরে নিই। এখানে এখন প্রধানমন্ত্রী এসে বাংলাদেশের সাথে তিনি বললেন যে বাংলাদেশ বলতে আমরা বুঝে থাকবো হচ্ছে বাংলা ভাষাভাষী যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলের লোক হচ্ছে বাংলাদেশের আওতাধীন। এখন বাংলা ভাষাভাষী লোকগুলো তো হচ্ছে পশ্চিমবঙ্গে আছে, বাংলা ভাষাভাষী লোকগুলো তো আসামে আছে, বাংলা ভাষাভাষী লোকগুলো তো বাংলা মানে বিশ্বের বিভিন্ন জায়গায় ১ কোটি বিশ্বের বিভিন্ন জায়গায় আসলে। তো এত মানুষ যেখানে আছে তাহলে আপনি এই পুরো আ মানে এই বাংলা ভাষাভাষী লোকগুলো কি তাহলে বাংলাদেশের আওতায় পড়বে? পশ্চিমবঙ্গ তো একটা অন্য দেশের একটা রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গের কালচারটা কি বাংলাদেশের মধ্যে পড়বে? তো এই যে একটা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, আপনি এটাকে সংজ্ঞায়ন করলেন, পশ্চিমবঙ্গকে টেনে নিয়ে আসলেন, সমস্যাসীদের টেনে নিয়ে আসলেন। এটা আসলে বিতর্কের সাথে যায় না। হ্যাঁ? তখন আপনি এটাকে ট্রুইজম গ্রাউন্ডে ফেলে আপনি বলতে পারেন যে মাননীয় স্পিকার বিষয়টাকে আমরা এই সংজ্ঞাটাকে করছি। এটা একটা হতে পারে। আর আরেকটা হতে পারে সেটা হচ্ছে টোটোলজি। আজকে আপনারা যে গ্রাউন্ডের সংজ্ঞাটা চ্যালেঞ্জ করেছেন, আপনাদের বক্তব্য অনুসারে আপনারা বলছেন যে আমাদের বলার কিছু নেই। তাহলে এটা আসলে টোটোলজি গ্রাউন্ড। এবং সেই জায়গায় আপনাদের আসলে প্রমাণ করতে হয় যে আপনাদের বলার জায়গাটা কিভাবে নাই, কিভাবে বিষয়টা তৈরি হয়ে গেছে। এখন দেখেন যে ট্যুরিজম বা টোটোলজি এই ২ টা জায়গাতে আপনারা যখন সংজ্ঞাটা চ্যালেঞ্জ করছেন বিষয়টা এরকম যে এক বলে হয় ৬ মারতে হবে না হলে আপনি হেরে যাবেন। বিষয়টা ঠিক এরকম। এইজন্য যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, আপনি টোটোলজি গ্রাউন্ডে বা ট্যুরিজম গ্রাউন্ডে যে কথাগুলো বলছেন সেটা ঠিক, তাহলে আপনি বিষয়টা তখনই বিতর্কটা জিতে যাবেন। পরবর্তীতে আর আসলে যে ৪ জন বক্তা বক্তব্য রাখবে সেটা খুব বেশি ভ্যালিড হয় না বা খুব বেশি ক্রেডিট যোগ করে না। তো সেই ক্ষেত্রে আপনি যে বক্তা তার মানে কি আপনি যদি খুব ভালো সংজ্ঞাটা যদি সঠিকভাবে চ্যালেঞ্জ করে প্রমাণ করতে পারেন আপনি জিতে যাচ্ছেন। আলটিমেটলি যদি আপনি সংজ্ঞাটা চ্যালেঞ্জ করে যে জায়গাটা দেখালেন সেই জায়গাটাতে যদি আহ বিচারক যদি মনে করে যে না যে জায়গাটা দেখাচ্ছেন সেই জায়গাটা আসলে আপনি সেই জায়গা থেকে আসলে বিতর্ক করার জায়গা ছিল সেই জায়গাটা খুব বেশি সংকীর্ণ না তাহলে কিন্তু আবার আপনি ডিবেটটা সেখানেই হেরে যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে আপনি যেটাই বলুন না কেন সেটা আসলে ক্রেডিট হিসাবে কিছু হবে না। হ্যাঁ? তো এই জায়গা থেকে তাহলে কি হলো দেখেন, আপনারা যে আজকে বিষয়টা মানে চ্যালেঞ্জ করলেন। অ্যাকচুয়ালি এখানে চ্যালেঞ্জ আপনারা টোটোলজি গ্রাউন্ডে চ্যালেঞ্জ করলেন। না করে আর কি করতে পারতেন? এই বিষয়টাকে আপনারা চ্যালেঞ্জ না করে সংজ্ঞাটা আপনারা বিতর্কের খাতিরে মেনে নিতে পারছেন এক। মেনে নেওয়ার পরে আপনারা সংজ্ঞার কিছু সমালোচনা করতে পারছেন। এখনকার মডার্ন এপিক ফরম্যাটে এই সুযোগটা আছে। আমি যদি চাই আমি সংজ্ঞার কাছেরা করতে পারবো, সমালোচনা করতে পারবো। হ্যাঁ? এরপরে যদি মনে করেন যে সংজ্ঞার কোথাও কোনো ধরনের কমতি ছিল যেটা আসলে বিতর্কে বড় ধরনের প্রভাবক বিস্তার করে আপনি সেই জায়গাটা ধরতে পারতেন এবং আপনি চাইলে এক্সটেনশন করতে পারতেন। হ্যাঁ? সেটা কিন্তু আপনি করেননি। ডেফিনেটলি সংজ্ঞায় তারা যখন বলে যে তরুণ বলতে ১৮ বছর বুঝাবো তার মানে ১৮ বছর যে সেও তরুণ আবার ৩৫ বছরের যে সেও তরুণ। এখন দেখেন যে ১৮ বছরের যে তরুণ
সে কি রাষ্ট্রের মন্ত্রী হওয়ার সক্ষমতা রাখে কিনা? আপনার তো সংবিধানে তাকে বাধা, বাংলাদেশের সংবিধানের ৪র্থ ভাগের ১ম অনুচ্ছেদেই তো বয়স নিরপেক্ষ বিষয়টা উল্লেখ আছে। সেখানে অলরেডি বলা হয়েছে যে রাষ্ট্রের যিনি সুপ্রিম হবেন, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রপতি হবেন, তার বয়স হতে হবে ৩৫। আবার দেখেন যিনি সংসদ সদস্য হবেন রাষ্ট্রের, তার বয়স হতে হবে ২৫। যিনি মন্ত্রী উপমন্ত্রী হবেন তার বয়স হতে হবে ২৫। কাজেই আপনি ৪ বছর বয়সে তো একজন তরুণ মন্ত্রী হতে পারছে না। তার মানে ১৮ বছর বয়স, ১৯ বছর বয়স, ২০ বছর বয়স, ২১ বছর বয়স, ২২ বছর বয়সে একজনের অনার্স কমপ্লিট হয় না। তার মানে সে সরকারি কর্মকর্তাও হওয়ার যোগ্যতা রাখতে পারে না ২১-২২ বছর বয়সে সাধারণত। তার মানে এই যে ১৮, ১৯, ২০, ২১, ২২ এই ৪টা বছর তরুণ কি আসলে কিভাবে রাষ্ট্রের ক্ষেত্রে কাজ করতে পারে, কিভাবে রাষ্ট্রের পরিবর্তনটা আসতে পারে, আপনারা এইটার সমালোচনা করতে পারতেন। আপনারা সমালোচনা করতে পারতেন যেখানে রাষ্ট্রপতি হওয়ার জন্য ৩৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে, সেখানে আপনি ১৮ থেকে শুরু করতে পারেন না। তো আপনারা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেই টাইম ফ্রেমের সমালোচনাটা আপনারা করতে পারতেন। হ্যাঁ, এবং এই সমালোচনাগুলো করে আপনারা তারুণ্যের সমালোচনাটা করতে পারতেন। এরপরে দেখেন যে আজকে তারুণ্য কি সব পজিটিভ কাজে আছে? আপনার তারুণ্য যখন ১৮-৩৫ দেখাবেন তখন আপনি একটা সিনারিওস দেখাতে পারতেন, একটা চিত্র দেখাতে পারতেন যে আজকে আমাদের দেশের তারুণ্যের চিত্রটা দেখেন। হ্যাঁ, আমাদের দেশে কত শতাংশ তারুণ্য ড্রাগ অ্যাডিক্টেড, কত শতাংশ তারুণ্য নষ্ট হয়ে যাচ্ছে, কত শতাংশ তারুণ্য ঝরে পড়ছে, কত শতাংশ তারুণ্য বেড়েই উঠতে পারছে না, আপনি তার একটা পুরো চিত্র দেখতে পারতেন। এইভাবে কিন্তু আপনি এই জিনিসগুলার করতে পারতেন, সমালোচনা করতে পারতেন। এবং পাশাপাশি দেখেন যে তাদেরকেও আসলে একসাথে টানছে এবং আপনি অভিজ্ঞদেরকে মুখ্য বলতে পারবেন না। আপনার যেটা সুযোগ ছিল যে হ্যাঁ, আপনি এটাও বলতে পারতেন যে দেখেন হ্যাঁ, অভিজ্ঞদের আমরা দিচ্ছি, আমরা তরুণদের যে অগ্রগতি রয়েছে, তরুণরাও যে উন্নয়নে অবদান রাখতে পারে সেটা আমরা অস্বীকার করতে পারছি না, অস্বীকার করছি না, বরং আমরা মনে করি যে তরুণদের চাইতে অভিজ্ঞরাই আসলে দেশের উন্নয়নটিকে আরো বেশি ত্বরান্বিত করতে পারে। আপনারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদাহরণ নিয়ে আসতে পারতেন, আপনারা আপনারা ডক্টর ইউনূসের উদাহরণ নিয়ে আসতে পারতেন, আপনারা ব্র্যাকের উদাহরণ নিয়ে আসতে পারতেন, আপনারা এইরকম অসংখ্য উদাহরণ নিয়ে আসতে পারতেন। শুধু রাজনৈতিক ক্ষেত্রে না, আপনারা বিভিন্ন ক্ষেত্রে পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে, রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে, আবার অন্যান্য দেশের আসলে যদি আমরা দেখি যে আমেরিকার মতো রাষ্ট্রে আমরা সেখানকার যে প্রেসিডেন্ট তার ৫১ বছর বয়সে লিঙ্কন প্রেসিডেন্ট হলেন। হ্যাঁ, তো এরকম অনেক উদাহরণ আসতে পারতো। এরকম ভাবে আপনারা কিন্তু সিনিয়র যারা ভালো জায়গায় আছেন বা উন্নতি জি করছেন। জি, যে আপনারা চাইলে ওই উদাহরণগুলো নিয়ে আসতে পারতেন যে খুব
প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার দল যেভাবে কাজ করেছে যে তারা তারুণ্যকে প্রাধান্য দিয়ে অভিজ্ঞ যারা তাদেরকে সাথে রাখতে চেয়েছেন। আপনারা কি করতে পারতেন? আপনারা অভিজ্ঞ যারা তাদেরকে প্রাধান্য দিয়ে তারুণ্যকে সাথে রাখতে পারতেন। এটাতে আসলে কোনো ক্লাশ হতো না। বরং আপনারা এই বিতর্কটা অনায়াসে আরো গ্রাউন্ড দেখাতে পারতেন। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন যে আমরা তারুণ্য নিয়েও কথা বলবো না, অভিজ্ঞদের নিয়েও আমরা কথা বলবো না। আমরা আসলে সম্পূর্ণ একটা ভিন্ন গ্রাউন্ড থেকে দেখাবো যেখানে আসলে বাংলাদেশের উন্নয়নের ধীরগতিটা কেন হচ্ছে আমরা সেইটা দেখাতে চাই। আসলে বাংলাদেশের উন্নয়নের ধীরগতিটা অন্য কারণে হচ্ছে। অন্য কারণটা কি? সেটা সুশাসনের অভাব হতে পারে, সেটা তারপরে হচ্ছে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা বা ইত্যাদি কারণ হতে পারে, যেটা রাজনৈতিক অস্থিরতা বা ইত্যাদি। এই বিষয়ে এই গ্রাউন্ড থেকেও আপনারা দেখাতে কাজে একটা ভালো একটা জায়গা আপনাদের তৈরি হয়ে যেত। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে সংঘাত চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আপনারা একটা চেষ্টা করবেন। বিচারক হিসেবে আমরা যখন দেখি যে প্রধানমন্ত্রী বিষয়টা ন্যারো করে ফেলছে, সংকীর্ণ করে ফেলছে, আপনাকে হয়তোবা 10% অথবা 20% সময় দিচ্ছে বা জায়গা দিচ্ছে। সেই জায়গায় ওই সংকীর্ণ জায়গা থেকে যদি আপনি ডিবেটটা ফাইট করে যদি একটু বের হয়ে আসতে পারেন, তখন ওইটা বিচারকরা ধরে ফেলে এবং ওই জায়গাটাতে বিচারকরা আপনাকে ক্রেডিট দিয়ে থাকে যে আপনি বিতর্কটা বাঁচানোর জন্য হলেও আপনি আসলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন এবং আপনি খুব সুন্দরভাবে আপনার সংকীর্ণ জায়গা থেকে বের হয়ে এসেছেন। সেটাও কিন্তু বিচারকরা লক্ষ্য করে। কাজে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জ ডিবেটটা না করে আপনারা অনেকগুলো গ্রাউন্ড থেকে করতে পারতেন। কাজে চ্যালেঞ্জ ডিবেট করার ফলে আপনাদেরই মানে অনেক সম্ভাবনা আসলে নষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আজকে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়েছে এবং যথারীতি এই সংসদে মাননীয় মন্ত্রী তিনি এই সংসদের বেস্ট স্পিকার হয়েছেন। এবং যদি বিরোধী দলের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমি দিতে রাজি আছি। না হলে আমরা এই সেশনটা এখানে ক্লোজ করে দেব। ধন্যবাদ। ভাইয়া আমার পার্সোনাল একটা জিজ্ঞাসা ছিল ভাইয়া। জি প্লিজ। জি জি। আচ্ছা ভাইয়া, ওনারা যদি এখন এই ডিবেটে যদি এরকম ভাবে করতেন যে আমরা তরুণ নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞতা একসাথে রাখবো, তা আমরা যে ক্ষেত্রগুলো দেখেছিলাম ভাইয়া, মনে হয় শুনতে পাচ্ছেন আপনি ভাইয়া? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ না ভাইয়া, আমি পার্সোনাল আলাপ করে নেবো পরে ভাইয়া, কোশ্চেন রেডি করতে সমস্যা হচ্ছে আমার। আমি আমি শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি এখানে প্রশ্নটা করতে পারেন। অন্যরাও জানলো বুঝলো ব্যাপারটা এরকম। শেখার ক্ষেত্রটাও তৈরি হলো। হ্যাঁ হ্যাঁ, ওনারা যদি তরুণ নেতৃত্বকে পাশাপাশি রাখতেন এটার মধ্যে, ওনাদেরকে কি দেখানো লাগতো যে তরুণ নেতৃত্বের পাশাপাশি উন্নয়নটা কি বাড়ে নাকি কনস্ট্যান্ট থাকে? এই লেভেলটা এটার মধ্যে কোনটার মধ্যে আলোচনা করা লাগতো? বিষয়টা এরকম যে আসলে আপনারা যে গ্রাউন্ডটা দেখিয়েছেন যে 18 থেকে 35, ওনাদেরকে আসলে অভিজ্ঞ বলতে তাহলে 36 থেকে সামনের দিকে যারা আছে সেটা ওনাদেরকে দেখাতে হতো। এখন এই জায়গাটাতে আসলে তাদের কি দেখানোর দরকার ছিল? তারা হচ্ছে 2টা জায়গা থেকে এই বিষয়টা দেখাবে। এক, যে তরুণ যারা রয়েছে, আপনারা যে 18 থেকে 35 এর কথা বলছেন, সে 18 থেকে 35 তারা হয়তোবা বেছে 18, 19, 20, আমি যেটা প্রথম দিকে বললাম, এই বয়সটা তো অনেক ভয়ঙ্কর একটা বয়স। হ্যাঁ? এই বয়সে একজন কতটুকু ধরেন 18 বছর একজনকে যদি মানে যদি সে হচ্ছে সংসদ সদস্য হয়ে যায়, সে আসলে কি সামলাতে পারবে? 18 বছরের একজন তরুণ। অর্থাৎ এই 18, 19, 20 সেটাকে তারা হচ্ছে সমালোচনার গ্রাউন্ডে ফেলাতে পারত। ১। ২ নম্বর হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 থেকে 35 বছরে যারা রয়েছে আসলে তাদের অবস্থানটা এখন কোথায়? কিভাবে আছে? এই 18 থেকে 35 বছরের মধ্যে আমাদের কোন ধরনের সমস্যা আছে? অর্থাৎ তারুণ এদের যে নেগেটিভ দিকটা 18 থেকে 35 বছরের যারা নেগেটিভ যে দিকগুলো আছে সেটা তারা তুলে ধরতে পারত। হ্যাঁ? এটা একটা গ্রাউন্ড হতে পারত। এবং আসলে তারা কি ধরনের কাজ করছে, কি ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে ইত্যাদি। অর্থাৎ তারা এটার একটা সমালোচনা করতে পারত এই বয়সের মানুষগুলার দিকে। হ্যাঁ? এবং ড্রাগ অ্যাডিকশন, তারপরে হচ্ছে বিভিন্নভাবে তারা এটার
সমালোচনা করতে পারতো। ১। ২ নম্বর কথাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আজকে আপনারাই বলছেন যে আপনারা ৩ টা ক্ষেত্র দেখিয়েছেন। এই ৩ টা ক্ষেত্রে আসলে অভিজ্ঞতাটা কতটা গুরুত্বপূর্ণ তারা সেই জিনিসটা দেখাতে পারত। হ্যাঁ? সেখানে আমি যে উদাহরণগুলো বললাম, সে সামাজিক ক্ষেত্রে আজকে অনেক বড় কাজ করছে। পৃথিবীর সবচাইতে বড় এনজিও হচ্ছে ব্র্যাক। হ্যাঁ? তো এই ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি শেষ পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এখন যিনি আছেন তার বয়স কত? তিনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন জিল্লুর রহমান এখন যিনি আছেন। একসময় তিনি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তার বয়স কত? তিনি এটাকে নেতৃত্ব দিচ্ছেন। বা অন্যান্য ক্ষেত্রে আসলে আমাদের অন্যান্য যে ক্ষেত্রটা মানে সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্রে, আমরা শিক্ষা ক্ষেত্রে যদি আমরা বলি বিশ্ব সাহিত্য কেন্দ্র আজকে কোন জায়গায় চলে গেছে? বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম করেছে। সেখানকার স্যার যিনি, তিনি আসলে কত বছর বয়সে এই উদ্যোগটা নিয়েছিলেন? হ্যাঁ? তারপরে তিনি এখন পর্যন্ত এটার নেতৃত্ব দিচ্ছেন। তো এইটার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আছে এবং বিশ্বের অনেক কূটনৈতিক বোঝার যে জায়গাটা, সেই জায়গাগুলো হেনরি কিসিঞ্জার তিনি ৯০ বছর বয়সেও হচ্ছে কূটনৈতিক হিসাবে দায়িত্ব পালন করছে। এখনো তার অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ? তো কাজে তার অভিজ্ঞতা যত সমৃদ্ধ হয় তার বয়সের জায়গাটা অনেক বেশি সমৃদ্ধ হয়। এরকম অনেক উদাহরণ আসতে পারত এবং তারা ওই গ্রাউন্ড থেকে অভিজ্ঞতার গ্রাউন্ড থেকে তারা প্যারামিটার দিতে পারত। আ তারা বুঝতে পারত যে আসলে আ ক্ষতিটা কোথায়। যেটা আপনি চ্যালেঞ্জ নিতে যাবেন, হুট করে আপনি একটা প্রজেক্টের চ্যালেঞ্জ নিয়ে ফেললেন। কিন্তু সেই চ্যালেঞ্জটা আসলে পরবর্তীতে আ বড় ধরনের কোনো বিপদের ডেকে নিয়ে আসবে কিনা এবং সেটা কিভাবে তখন সামাল দিবে, হ্যাঁ? এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে এসে তারা দেখাতে পারত। এবং আপনারা যে কথাগুলো বললেন যে আপনারাই বিভিন্ন উদাহরণ নিয়ে আসলেন। বঙ্গবন্ধুর বয়স ১৯৭১ সালে বঙ্গবন্ধুর বয়স ছিল হচ্ছে 45, 46 এরকম। হ্যাঁ? তাহলে চিন্তা করেন যে তখনও তো বঙ্গবন্ধু আসলে ওই সময় নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু। হ্যাঁ? তারপরে জাতীয় ৪ নেতার উদাহরণ তো আপনারা বললেনই। তাদের বয়সও তো ৩৫ এর উপরে ছিল। আসলে তাজউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধে এক হাতে নেতৃত্ব দিয়েছেন, তাই না? সেই তাজউদ্দিন আহমেদের বয়স হ্যাঁ। কত ছিল? তার অভিজ্ঞতাটা কি এমনি হয়েছে? বিভিন্ন জায়গায় তিনি অভিজ্ঞ হয়ে তিনি কিন্তু এক হাতে একজন স্টেটম্যানের মতো হয়ে তিনি কিন্তু পুরা বাংলাদেশে ৯ মাস যুদ্ধ হয়েছে। তিনি রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে যুদ্ধরত বাংলাদেশে যুদ্ধ করে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি কিন্তু হচ্ছে কাজ করেছেন এবং সংগঠিত করেছেন। এটা কিন্তু অভিজ্ঞতার কারণে আসে। এইভাবে তারা এই জায়গাগুলো আরো ক্লিয়ার করতে পারত এবং এই উদাহরণগুলা নিয়ে এসে তারা বলতে পারত যে তারুণ্যের চাইতে আমাদের যে অভিজ্ঞ যারা রয়েছে তাদের সম্ভাবনাটাই বেশি। আমরা তারুণ্যকে অস্বীকার করছি না। তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন। তাজউদ্দিন আহমেদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার হালটা ধরেছেন সেই সময়ের তরুণরা। এই যে নেতৃত্ব দিচ্ছেন একজন সিনিয়র একজন পারসন, তার সাথে তরুণরা তাকে হচ্ছে সাপোর্ট দিচ্ছেন। আমরা এরকম একটা বাংলাদেশের কথাই চিন্তা করছি। হ্যাঁ? তারা এইভাবে হ্যাঁ। যেতে পারত। এইভাবেই তারা হচ্ছে বিষয়টাকে নিয়ে আসতে পারত। সেই ক্ষেত্রে আসলে তাদের যে গ্রাউন্ডটা সেটা আরো বেশি শক্তিশালী হতো তাদের পক্ষ থেকে। আমি কি বুঝাতে পেরেছি? জি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ভাইয়া আমার কি আরেকটা প্রশ্ন বিরোধী ছিল দলের ভাইয়া। কোনো প্রশ্ন? জি, জি। ভাইয়া বিরোধী দলের থেকে যদি স্ট্যান্ড কিনা যে তরুণ নেতৃত্ব নয় বরং যোগ্য নেতৃত্ব না থাকলে উন্নয়নের গতি ধীর হয়ে যায়, এটা কি করা সম্ভব কিনা? হ্যাঁ, এইটা আরো ভালো টেকনিক্যাল একটা জায়গা হতে পারত। যোগ্য নেতৃত্ব সেটা ২৫ বছরও হতে পারে, সেটা আ আ মানে ৪০ বছরেও আসতে পারে। এখানে আসলে টাইম ফ্রেম এর যে বিষয়টা তারা এটা ইগনোর করতে পারত। এখন আমি আপনাদেরকে আরেকটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে টাইম ফ্রেমটা আমাকে যে মেনে নিতেই হবে, ব্যাপারটা আসলে এরকমও না। এখনকার মডার্ন এপি ফরম্যাটে আপনি চাইলে আসলে ওই গ্রাউন্ডে থেকে ডিবেটটা করতে পারেন। আপনি চাইলে আসলে গ্রাউন্ডটা ওপেন করতে পারেন। হ্যাঁ? ওপেন করে ওইটার একটু সমালোচনা করে আপনি যদি প্রমাণ করতে পারেন যে যোগ্য নেতৃত্ব যেকোনো বয়সে আসতে পারে, তাহলে ওইটা সংসদে আবার গৃহীত হয়ে যাবে। সেক্ষেত্রে তারা এই গ্রাউন্ডে থেকেও ডিবেটটা করতে পারত। জি, বুঝেছি। থ্যাংক ইউ। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ। খুব ভালো একটি সন্ধ্যা আমরা কাটালাম। ২ দলকে অভিনন্দন এবং কুমিল্লা মেডিকেল কলেজকে অভিনন্দন। তারা চেষ্টা করেছেন এবং তাদের আগামী দিন রইল।
একই সাথে ঢাকা মেডিকেল কলেজের বন্ধুদেরকেও অভিনন্দন। পরবর্তী রাউন্ডের জন্য তাদের শুভকামনা রইল। আর শামীম আমার আজকে অর্গানাইজার হিসেবে যিনি রয়েছেন তাকেও আসলে অসংখ্য ধন্যবাদ।